ছেলে হও বা মেয়ে হও, তোমার কি আকর্ষণ কি সেম লিঙ্গের কোনো মানুষের সাথে হবে না। তুমি যদি ছেলে হয় তাহলে তোমার কিন্তু টান একটা মেয়ের প্রতিই হবে, তুমি যদি মেয়ে হও তাহলে তোমার টান একটা ছেলের প্রতিই হবে। ঠিক তেমনই চ্যাপ্টারের নাম স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই চ্যাপ্টারের আমাদের প্রথম যে অংশটা ছিল সেটা আলোচনা শেষ, সেটার পার্ট শেষ। আমরা আজকের পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং আজকের অংশে যেটা জানবো সেটা হচ্ছে স্থির তড়িৎ বল ও আধানের ধারণা। এই আজকের ক্লাসে এবং আগের দিনের যে ক্লাস অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2, পার্ট 1 পার্ট 2 এই দুটো ক্লাসের মধ্যে চ্যাপ্টারটাকে শেষ করা হচ্ছে। কোন নম্বর, কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার 1.2। ক্লিয়ার হলো। এবং প্রথমে ক্লাসের এই সমস্ত হিজিবিজি বোঝানোর আগে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দেখে নাও। এখানে কি হচ্ছে? এখানে দেখানো হচ্ছে যে একটা পেনকে যদি আমরা মাথায় বা চুলে ঘষার পরে, অবভিয়াসলি এটা প্লাস্টিকের পেন হতে হবে, ঘষার পরে যদি আমরা ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাই তাহলে দেখতে পাবো ওই পেনটার সাথে কাগজগুলো আকর্ষণ করছে, তাই তো আমরা দেখলাম। এছাড়াও আরও কিছু মানে এক্সপেরিমেন্ট হয়, মানে যেরকম আমরা যদি বেলুন ফুলিয়ে সেই বেলুনটাকে চুলে ঘষি তারপরে দেখতে পাবো চুলের উপরে যদি আমরা বেলুনটাকে এইভাবে ধরে রাখি তাহলে দেখতে পাবো চুলটা খাড়া খাড়া হয়ে গেছে, চুলের সাথে আকর্ষণ করছে দেখতে পাবো। তো আমাদের দুটো জিনিস দেখতে, মানে এখানে দুটো জিনিস হলো, দেখো সহজে যদি বলি দুটো জিনিস হলো। একটা সেম মানে দুটো বস্তু আছে, দুটো বস্তুর মধ্যে ঘষার পরে এই দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করছে, এরকম একটা হচ্ছে। কোথায় হচ্ছে? যেটা বেলুনের সাথে চুলকে ঘষার পরে চুল বেলুন আকর্ষণ করছে, এটা হচ্ছে মানে সেম, মানে দুটো বস্তুর মধ্যে ঘষাঘষির ফলে ওই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ করছে। আর একটা জিনিস দেখলাম যেটা পেন আর কাগজের সাথে, পেনটাকে কিন্তু আমরা মাথায় ঘষেছি, চুলে ঘষেছি, ঘষার ফলে মানে ঘষার পরে আমরা কাগজের কাছে নিয়ে যাচ্ছি, কাগজটাকে কিন্তু ঘষিনি, কাগজের কাছে নিয়ে যাচ্ছে, তারপর কাগজটা আকর্ষণ করছে পেনের সাথে। তাহলে দুটো জিনিস এখানে ঘটছে, দুটো ক্ষেত্রে আকর্ষণ করছে। কেন করছে কি না করছে সবই আজকের ক্লাসে জানবো, তো ইন্টারেস্টিং টপিক আছে। এখানে দেখো বলেছে যে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া তড়িৎকে ঘর্ষণজাত তড়িৎ বা ঘর্ষণজাত আধান বা তড়িতাধান বলে। মানে আমরা এতগুলো নামে বলতে পারি। আমি তো ঘর্ষণের ফলে তো উৎপন্ন হলো কারেন্ট, যেটা দেখালাম, কারেন্ট মানেই তো তড়িৎ, ঠিক আছে। তো দেখো এখানটায় কি বলা হয়েছে, ঘর্ষণের ফলে, ঘর্ষণের জন্য আর কি, কোনো বস্তুতে সৃষ্টি হওয়া, তৈরি হওয়া তড়িৎকে, ঘর্ষণের ফলে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেই তড়িৎকে ঘর্ষণজাত তড়িৎ বা ঘর্ষণজাত আধান বা শুধু আধান বলে, আধানের ইংরেজি হচ্ছে চার্জ, বা তড়িৎ আধানও বলে, বা তড়িৎ দাধান, এই আয়ের জায়গায় দ দিয়ে দেবে, তাও কিন্তু সেম জিনিস। তড়িৎ আধান, তড়িৎ দাধান, ঘর্ষণজাত আধান, ঘর্ষণজাত তড়িৎ আধান, সব সেম জিনিস, ওই একটা টপিককেই বলা হচ্ছে, ঠিক আছে। আরও ডিটেল বোঝাবো, একটু এগোই, তারপর আরও ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবে। তো এইটা জিনিসটা হলো আধান। এবার আধান দু ধরনের আধান হয়। তো আমেরিকান একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি প্রথম বলেন যে দুটো শ্রেণীতে আধানকে ভাগ করেন, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। ধনাত্মক আধানকে ইংরেজিতে বলা হয় পজিটিভ চার্জ, ঋণাত্মক আধানকে ইংরেজিতে বলা হয় নেগেটিভ চার্জ। ধনাত্মক আধানকে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঋণাত্মক আধানকে মাইনাস চিহ্ন দ্বারা বা বিয়োগ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এই ভিই লেখা হয়েছে তো, ওটা এমনি লেখা হয়েছে, ওটা জাস্ট চার্জ বোঝানোর জন্য ভিই যুক্ত করে দেয়। প্লাস চার্জ বললে মাইনাস চার্জ বললে মাইনাস দিয়ে তারপরে ভি, এরকম লেখা হবে, ওটা জাস্ট বোঝানোর জন্য, ওটা নিয়ে তোমার মাথা ব্যথা করে লাভ নেই, ঠিক আছে। শুধু মাথায় রাখবে পজিটিভ মানে প্লাস, নেগেটিভ মানে মাইনাস, আর এখানে ধনাত্মক মানে প্লাস, ঋণাত্মক মানে মাইনাস, সেম জিনিস। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আগে প্রথমে আমি একটু প্র্যাকটিক্যাল দিয়ে বোঝাই। তুমি দেখালো যে লিঙ্গেরই হও না কেন, ছেলে হও বা মেয়ে হও, তোমার কি আকর্ষণ কি সেম লিঙ্গের কোনো মানুষের সাথে হবে না। তুমি যদি ছেলে হয় তাহলে তোমার কিন্তু টান একটা মেয়ের প্রতিই হবে, তুমি যদি মেয়ে হও তাহলে তোমার টান একটা ছেলের প্রতিই হবে। ঠিক তেমনই বিপরীত মানুষ অর্থাৎ মেয়ে আর ছেলে দুটোর মধ্যে আকর্ষণ হবে, কিন্তু ছেলে আর ছেলে তাদের মধ্যে আকর্ষণ কিন্তু অত হবে না, বা মেয়ে আর মেয়ে তাদের মধ্যে আকর্ষণ হবে না। এখানে কিন্তু আমাদের ফিজিক্সের ওই জিনিসটা ইউজ হবে। যদি পজিটিভ চার্জ, দেখো এখানে পজিটিভ চার্জের একটা কিছু বস্তু আছে,
আর একটা পজিটিভ চার্জের বস্তু আছে, তাহলে পজিটিভ আর পজিটিভ দুটোকে একসাথে কি আকর্ষণ করবে? না, এটা তো সেম, বিকর্ষণ করবে, মানে দুজনকে দূরে চলে যেতে বলবে, মানে কাছে আসবে না, দূরে সরে যাবে। যদি মাইনাস আর মাইনাস আসে তাহলেও কিন্তু সেটা কাছে আসবে না, দূরে সরে যাবে, মানে আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। কিন্তু যদি এবার বিপরীত টাইপের যদি চার্জ আসে, বিপরীত টাইপের যদি চার্জ আছে, পজিটিভ মানে ছেলে আর নেগেটিভ মানে মেয়ে ধরে নাও, তাহলে এই দুটো যদি কাছাকাছি আসে তাহলে কিন্তু এদের মধ্যে আকর্ষণ হবে, এটা কিন্তু কাছাকাছি চলে আসবে, এই দুটোর মধ্যে আকর্ষণ হবে, এই দুটোর মধ্যে আকর্ষণ হবে, আকর্ষণ হবে, কাছাকাছি চলে আসবে। তাহলে এই যে ব্যাপারটা সেটা মাথায় রাখা হলো যে সেম সেম চার্জ যদি থাকে, বলেছে একই চার্জ বা একই আধান যদি থাকে, অর্থাৎ পজিটিভ আর পজিটিভ এরকম যদি থাকে, তাহলে তাদের মধ্যে কি হয়? বিকর্ষণ হয়। তাদের মধ্যে কি হচ্ছে? তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে। আর যদি আলাদা চার্জ হয়, যদি আলাদা চার্জ হয় তাহলে তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে আকর্ষণ হয়। আলাদা চার্জ হলে তাদের মধ্যে আকর্ষণ। আরও যদি সহজে মানে যদি এবার বইয়ের যদি ভাষার সাথে মনে রাখি, তাহলে আলাদা আর এখানে আকর্ষণ, আর এখানে আর একটা যেটা থাকবে সেটা বিকর্ষণ। ইজি জিনিস, বোঝা গেল এটা? তো তারপরে যেটা জানতে হবে, এই আধান তো আমরা পড়লাম, এই আধানের মাপার জন্য দু ধরনের একক সম্পর্কে আমাদের জানতে হবে, একটা সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। সিজিএস একক আর এসআই একক। আধান পরিমাপের সিজিএস একক হলো স্ট্যাট কুলম্ব, দন্তস্বয় টয় জফলায় আকার ট স্ট্যাট কয়রস্যু ল ময় ভ কুলম্ব। স্ট্যাট কুলম্ব, ইংরেজিতে STAT স্ট্যাট, আর ক্যাপিটাল সি দ্বারা লেখা হচ্ছে, বা এই সি মানে কুলম্ব, ঠিক আছে, ক্যাপিটাল সি মানে কুলম্ব বোঝানো হচ্ছে, স্ট্যাট কুলম্ব। আর এই স্ট্যাট কুলম্বকে আরেকটা নাম হচ্ছে ESU, স্মলে ESU দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আমরা যদি স্ট্যাট কুলম্বের জায়গায় শুধু ESU বলি তাহলে বুঝবো যে ওটা আমাদের আধান পরিমাপের সিজিএস এককের কথা বলেছে। কোন একক? সিজিএস একক, ঠিক আছে, মাথায় রাখতে হবে। আর আধান পরিমাপের এসআই একক হলো কুলম্ব। আধান পরিমাপের এসআই একক হলো কুলম্ব, যেটাকে ক্যাপিটাল সি দ্বারা লেখা হয়। দেখো এখানে ক্যাপিটাল সি দ্বারা লিখেছি, ঠিক আছে। আরেকটা জিনিস এখানটা ইম্পর্টেন্ট, এই যে লাইনটা, যে এই সিজিএস একক যেটা, এই উপায়টা মানে এই যে আধান পরিমাপের যে সিজিএস একক, সেই আধান পরিমাপের যে সিজিএস এককের যে উপায়টা আর কি, সিজিএস পদ্ধতিটা, এই উপায়কে গাউসের উপায় বলা হয়। মাথায় রাখতে হবে যে গাউসের উপায় কাকে বলা হয়? স্ট্যাট কুলম্বকে। স্ট্যাট কুলম্ব, ঠিক আছে, 1 স্ট্যাট কুলম্ব হচ্ছে গাউসের উপায়ে আর কি পরিমাপ করা হচ্ছে আধানকে, ঠিক আছে, মানে সিজিএস পদ্ধতিতে আর কি পরিমাপ করা হচ্ছে। এই গোটা জিনিসটা আশা করা যায় এইটুকু বোঝা গেছে, এটুকু বোঝা গেছে। নেক্সট আরেকটা জিনিস এখানটায় বলা রয়েছে যে যদি দুটো বস্তুর মধ্যে ঘষা হয়, ধরো এই দুটো বস্তু আছে, দুটো পেন, একটা নীল একটা কালো কালি, তো এই দুটো বস্তুকে যদি আমি ঘষি, এইভাবে ঘর্ষণ করছি, এই বস্তু দুটোর মধ্যে থেকে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে আধান যাবে, মানে এই নীল কালি থেকে কালো কালির মধ্যে কিছু আধান যাবে, অথবা এই কালো কালি থেকে নীল কালির মধ্যে কিছু আধান আসবে। এই আসার যে ঘটনা বা বেরিয়ে যাওয়ার যে ঘটনা, এর থেকে যদি বেরিয়ে যায়, কালো কালির পেনটা থেকে যদি আধান বেরিয়ে যাচ্ছে, আধান মানে কি বলেছে? আধান মানে তো পজিটিভ আর নেগেটিভ, তো ধরে নাও নেগেটিভ আধানটা বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ আধানটা এই প্লাস থেকে এই কালো কালির পেনটা থেকে বেরিয়ে গেল, আর গ্রহণ করলো কি এই নীল কালির পেনটা, মাইনাসগুলো মানে ওই ঋণাত্মক আধানগুলোকে গ্রহণ করলে নীল কালি পেনটা, তাহলে যে ছেড়ে দিল সেও বলবো যে পেনটা বা যে বস্তুটা আধান ছেড়ে দিচ্ছে সেই বস্তুটাও তড়িৎগ্রস্ত হচ্ছে, আর যে গ্রহণ করছে সেও তড়িৎগ্রস্ত হচ্ছে। শব্দটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, কি হচ্ছে? তড়িৎগ্রস্ত বা তড়িদাহিত হচ্ছে বা তড়িৎগ্রস্ত হচ্ছে, এইটা এখানটায় বলা হয়েছে। দুটো বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে আধানের আদান প্রদান ঘটে, অর্থাৎ আধান এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আসে, তো আদান প্রদান ঘটে, ফলে প্রতিটি বস্তুতেই অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা তৈরি হয়, অর্থাৎ প্রতিটা বস্তু, দুটোর বস্তুর মধ্যেই আকর্ষণ করার ক্ষমতা তৈরি হয়, অর্থাৎ বস্তুটিতে তড়িদাধানের অর্থাৎ আধানের সৃষ্টি হয়। বস্তুতে তৈরি হওয়া ওই অবস্থাকে বলা হয় তড়িদাহিত অবস্থা বা তড়িৎগ্রস্ত অবস্থা। মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটা খুব মানে এই শব্দটা ইউজ হয়, ঠিক আছে, তড়িদাহিত হলো বা তড়িৎগ্রস্ত হলো, এই শব্দটাকে ইউজ করবো আমরা বারবার, তার জন্য এটা মনে রাখতে হবে। এবার দেখো সহজে যদি বলি, তড়িৎ মানেই কিন্তু কারেন্ট। আমাদের বাড়িতে যে ধরো বাল্বগুলো জ্বলছে বা কারেন্টের যে লাইটগুলো বা ফ্যানগুলো চলছে বা টিভিটা চলছে, এর মধ্যে কিন্তু কারেন্ট যাচ্ছে বলতে আধান যাচ্ছে। কি যাচ্ছে? আধান বলতে এই পজিটিভ আর নেগেটিভ এই দুটোর মধ্যে কেউ না কেউ যাচ্ছে।
তাহলে এই দুটো যাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে বলবো কারেন্ট অফ হয়ে গেছে, আর যদি যাওয়া যদি আবার শুরু হয় তাহলে বলবো কারেন্ট এসে গেছে। ক্লিয়ার হলো? যদি যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কারেন্ট চলে গেছে, আর যদি আসে লাইটটা জ্বলছে তার মানে কারেন্ট যাচ্ছে ওর মধ্যে দিয়ে। কোনো তারের যদি কোনো প্রবলেম হয়, দেখো মাঝখান দিয়ে যদি আমি তার কেটে দিই তাহলে কি আর যেতে পারবে? যেতে পারবে না, আধানগুলো আর যেতে পারবে না, ফলে লাইট জ্বলবে না, বা যে যে জিনিসটা চালানো হচ্ছে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট সেটা চলবে না। ক্লিয়ার হলো? এই তড়িৎ বা কারেন্ট শব্দটা তো আমরা বারবার ইউজ করছি, তড়িৎ বা কারেন্ট, বা এটাকেই আবার আর একটা কি এটা বলে জানো, বিদ্যুৎ। তড়িৎ বা কারেন্ট বা বিদ্যুৎ, এই যে জিনিসটা আমরা শব্দটাকে বারবার ইউজ করছি, এখানটা একটা ইউজ হয়েছে তড়িৎকে, তড়িৎ শব্দটা বেশি ইউজ হয়েছে। তো তড়িৎ বা কারেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তড়িৎ বা, আচ্ছা একটু মুছে দিই, হ্যাঁ এই পাশটাই মুছি। তড়িৎ বা কারেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থির তড়িৎ বা স্থির কারেন্ট, আর একটা হচ্ছে চল তড়িৎ। যেটা হচ্ছে সুখবর সেটা হচ্ছে চলতড়িৎ টপিকটা আমাদের ক্লাসে নেই, যেটা ক্লাস 10-এ আছে বা তারপরে আছে 11-12 আবার। আর স্থির তড়িৎটা আমাদের জানতে হবে। চলতড়িতের লেন্থ বেশি, চলতড়িৎ সম্পর্কে আমাদের বেশি ডিটেল জানতে হয়, কিন্তু স্থির তড়িৎটা সম্পর্কে আমাদের কম, মানে অল্প জানলেই হয়ে যাচ্ছে। তো স্থির তড়িৎ আমাদের জানবো জাস্ট, চলতড়িৎ আর স্থির তড়িৎ আমাদের পার্থক্যটা জানছি, যে মানে সংজ্ঞার মধ্যে যে চলতড়িৎ কোনটা স্থির তড়িৎ কোনটা, বেশি ডিটেল জানবো না, ঠিক আছে? তবে জানতে হবে স্থির তড়িতের মোটামুটি বেশি। আমরা যা এখন জানছি সবই স্থির তড়িতের অংশ, ঠিক আছে? চলতড়িৎ তো পরে হবে। আর আমাদের চ্যাপ্টারের নামই তো স্থির তড়িৎ বল ও আধানের ধারণা। তো আধানের ধারণা তো অলমোস্ট হয়ে গেছে, স্থির তড়িৎ সম্পর্কে আমাদের জানছি, এবং এই আধানের ধারণা দিতে গিয়ে আমাদের স্থির তড়িতের অনেক কনসেপ্ট বলা হয়ে গেছে অলরেডি। চলতড়িৎ হচ্ছে এই যে বাড়ির কারেন্টের সুইচটা অন করলাম, লাইটটা জ্বলছে বা পাখাটা চলছে বা টিভিটা চলছে, অর্থাৎ সুইচ অন করার সাথে সাথে আধান যাচ্ছে, আধান পরিবাহিত হচ্ছে, তার আছে বা পরিবাহী আছে, তারকেই পরিবাহী বলে, ওই তারের মধ্যে দিয়ে বাল্বের কাছে গেল, গিয়ে লাইটটাকে জ্বালালো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। কারেন্ট বা বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, উৎপত্তি স্থল থেকে যেখানে তৈরি সেখান থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করছে। এই ঘটনাটা যে তড়িতের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে চলতড়িৎ, ঠিক আছে? আর উৎপত্তি স্থল মানে যেখানে তৈরি হয়েছে সেখানেই সীমাবদ্ধ, সেখানে দাঁড়িয়েই সে কাজ করছে, যে কারেন্টটা বা যে তড়িৎটা, সেটা হলো স্থির তড়িৎ। এই হলো স্থির তড়িৎ। স্থির মানে কি? যেখানে থেমে থাকবে, আর চলতড়িৎ মানে যেখানে চলতে থাকবে। এই জাস্ট এই দুটো কথা মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। চলতে থাকা আর থেমে থাকা, আর থেমে থাকা। স্থির তড়িতের ইংরাজি হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর চলতড়িৎ হচ্ছে কারেন্ট, CURRENT, কারেন্ট ইলেকট্রিসিটি। প্রয়োজনে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে ইউটিউবে সার্চ করবে, দেখবে মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির এক্সাম্পল বা এক্সপেরিমেন্ট বলে সার্চ করবে, দেখবে প্রচুর এক্সপেরিমেন্ট পেয়ে যাবে। আমি চেষ্টা করেছি প্রথমের ওই অংশের মধ্যে কিছু দেওয়ার, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের জন্য আমি ভয় পাচ্ছি, কিছু ক্লেম মানে কিছু একটা এক্সপেরিমেন্টটাকে তুলে দেওয়ার জন্য, মানে নিজে করতে গেলে তো নিজে তো করেছি একটুখানি ছোট একটা, সো আমার কাছে এখন বেলুন নেই, নাহলে বেলুন থাকলে আর একটা এক্সপেরিমেন্ট করা যেত, ঠিক আছে? আচ্ছা, এবার জানবো যে আমাদের দেখালো দুটো বস্তু আছে, সেই দুটো বস্তুকে ঘষলাম, তো ঘষার পরে কোন বস্তুটার মধ্যে পজিটিভ চার্জ এবং কোন বস্তুটার মধ্যে নেগেটিভ চার্জ সঞ্চিত হলো সেটা আমরা কিভাবে জানবো? মানে সহজে যদি বলি, আমি একটা প্লাস্টিকের পেন নিলাম, নিয়ে যদি চুলে ঘষি, মাথায় এই চুলটাই ঘষলাম, তাহলে এই বস্তুটার মধ্যে থেকে চুলের মধ্যে কোন চার্জ জমা হলো আর পেনটার মধ্যে কোন চার্জ জমা হলো সেটা কিভাবে জানবো?
সেটা জানার জন্য একটা তালিকা তৈরি করা আছে, সেই তালিকা দেখে আমরা বুঝতে পারি। তালিকাটা কি? এই 11টা নাম আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এটা মুখস্থ ছাড়া আর কিছু নেই। পশম বা উল, পশম বা উল, কাগজ কাঁচ, কাগজ, রেশম বা সিল্ক, কাঠ, মানুষের দেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন আর সেলুলোজ। এই যে 12টা নাম আছে, এই 12টা নামের মধ্যে থেকে দেখালো আমি এই কাঠের সাথে, কাঠ দিয়ে যদি আমি একটা কোনো ধাতব পদার্থকে যদি ঘষি, ধরে নিচ্ছি এটা কাঠ আর এটা ধাতব পদার্থ, এই দুটোকে যদি ঘষি তাহলে 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 দেখো এই অ্যারো দিয়ে দেখিয়েছি, উপরের যেটা থাকবে সেটা পজিটিভ চার্জের হবে, নিচে যেটা থাকবে সেটা নেগেটিভ চার্জের। অর্থাৎ কাঠ আর ধাতব পদার্থ এই দুটোর মধ্যে যদি ঘর্ষণ করা হয় বা ঘষা হয় তাহলে কাঠের মধ্যে পজিটিভ চার্জ জমা থাকবে বুঝতে পারবো, এবং ধাতব পদার্থের মধ্যে নেগেটিভ চার্জ জমা হবে। এবার যদি আমি ধাতব পদার্থের সাথে যদি গালা বা এবোনাইটকে যদি ঘষি তাহলে ধাতব পদার্থের মধ্যে পজিটিভ চার্জ জমা হবে, আর এবোনাইট বা গালা এর মধ্যে নেগেটিভ চার্জ জমা হবে। অর্থাৎ আমরা যে দুটো বস্তুকে বেছে নেব, সেই দুটো বস্তুর মধ্যে থেকে যে বস্তুটা এই তালিকার উপরে থাকবে সেটার মধ্যে পজিটিভ চার্জ জমা হবে, আর যেটা নিচে থাকবে সেটার মধ্যে নেগেটিভ চার্জ জমা হবে। এটাই, আর কিছু নেই। তোমার যদি পরীক্ষায় দেয় কাঁচের সাথে, মনে হয় আমাদের টেক্সট বইয়ের মধ্যে কাঁচের সাথে সিল্ক ঘষা হয়েছে, তো এই দুটোকে যদি ঘষা হয় তাহলে কার মধ্যে কোন চার্জ জমা হবে? কাঁচের মধ্যে পজিটিভ চার্জ আর রেশম বা সিল্কের মধ্যে নেগেটিভ চার্জ জমা হবে। ক্লিয়ার হলো? এই তালিকাটা তাই মুখস্থ রাখতে হবে আমাদের। এটা দেখে তো বুঝতে পারলাম কার মধ্যে কোন চার্জ জমা হচ্ছে, কোন চার্জ জমা হচ্ছে। এইবার দেখালো এই বস্তু দুটোর মধ্যে ঘষার ফলে এদের মধ্যে তো দুটো আলাদা আলাদা চার্জ তৈরি হয়েছে, এটার মধ্যে দেখালো পজিটিভ, এটার মধ্যে নেগেটিভ। এবার এই দুটো তো আকর্ষণ করছে বা অনেক ক্ষেত্রে বিকর্ষণও করতে পারে। তো এই যে আকর্ষণ করা বা বিকর্ষণ করা যে বলের মান, মানে কতটা পরিমাণে, কতটা জোরে সে আকর্ষণ করছে বা কতটা জোরে সে দুদিকে ছাড়িয়ে দিতে চাইছে বা বিকর্ষণ করছে, সেটা জানার জন্য বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছেন। বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছেন, কুলম্বের সূত্র বলে সেই সূত্রটার নাম, কুলম্বের সূত্র বলে সেই সূত্রটার নাম। এই সূত্র থেকে আমরা কতটা বল দিয়ে আকর্ষণ করছে বা কতটা বল দিয়ে বিকর্ষণ করছে সেটা জানতে পারি বা মানে পরিমাপ করতে পারি, আমরা হিসাব নিকাশ করে বের করতে পারবো। তো সেই সূত্রটা এখন জানবো। বলেছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আশা করা যায় বোঝা হয়নি। তবে অনেকটা বোঝা যেতে পারে যদি আমরা আগের ক্লাসটা দেখে আসি। আগের ক্লাসটা দেখে আসলে অনেক সময় বুঝতে পারবো, কারণ ওই যে মহাকর্ষ সূত্র আর এইটা নিউটনের মহাকর্ষ সূত্র আর কুলম্বের সূত্র, এই দুটো অলমোস্ট মানে পুরোই সেম, বলবো পুরোই সেম, সামান্য একটু মানে একটুখানি জাস্ট হয়তো চেঞ্জ করে দিয়েছে, সামান্য জাস্ট একটুখানি। তো এটা যদি বুঝতে পারি তাহলে ওটা বুঝতে পারবো, ওটা বুঝতে পারলে এটা বুঝতে পারবো। দেখো কি বলেছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে এই একটা দেখানো বিন্দু আধান আছে, বিন্দু আধান, হ্যাঁ বিন্দু আধান, এখানে বলে দিই স্থির বিন্দু আধান, মানে এটা নড়বে না চলবে না, স্থির বিন্দু আধান। আর একটা এই জায়গায় একটা স্থির বিন্দু আধান আছে, এই দুটো স্থির বিন্দু আধান, ঠিক আছে। এই দুটোর মধ্যে এই যে দুটোর যে একটা ডিস্টেন্স আছে, তো এই ডিস্টেন্সটা ধরে নিলাম আর এর যা পরিমাণ, এই আধানটার যে পরিমাণ, এই আধানটার পরিমাণ হলো Q1 পরিমাণ, আর এই আধানটার যে পরিমাণ মানে কতটা পরিমাণে আধান আছে সেটা হলো Q2। মানে সেম দিলে তো, মানে শুধু যদি এখানে Q দিতাম তাহলে এটাও যদি Q দিতাম তাহলে তো সেম হয়ে যেত, দুটোর আধানের পরিমাণ সেম না, এই বস্তুটার ক্ষেত্রে আলাদা হতে পারে, এই বস্তুটার ক্ষেত্রে আলাদা হতে পারে, তাই এটা Q1 এটা Q2 নাম দিয়েছি। ক্লিয়ার হলো এইটুকু? এবার বলেছে যে এই বস্তুটা আর এই বস্তুটা, এই দুটোর মধ্যে যে আকর্ষণ যে বলটা, সেই আকর্ষণ বলটা আমাদের বের করতে হবে। তো সেখানে বলেছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। আধান দুটির এদের যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাই এফ লিখলাম। এর যে পরিমাণ Q1 আর Q2, এই Q1 আর Q2র গুণফলের সাথে, অর্থাৎ এই দুটোর গুণ হবে, এই গুণফলের সাথে এফ সমানুপাতিক সম্পর্কে আছে, এফ সমানুপাতিক সম্পর্কে আছে, সমানুপাতিক মানে একটু পরে বোঝাচ্ছি, সমানুপাতিক সম্পর্কে আছে। এবং এদের যে ডিস্টেন্স, এই Q1 বস্তুটা, মানে এটার নাম দিলাম এ বস্তু আর এটার নাম দিলাম বি বস্তু, তাই এদের দুটোর মধ্যে মানে এ আধান বি আধান, এই দুটো আধানের মধ্যে যে ডিস্টেন্সটা কতটা দূরে আছে সেটা আর, তো সেই আর এর সাথে বলেছে
বলের সাথে বস্তুর আধান দুটোর যে দূরত্ব, সেই দূরত্বের বর্গ মানে স্কোয়ার, বর্গের ব্যস্তানুপাতিক হয়। তার মানে এফ ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/, আকারে লিখবো r স্কোয়ার, 1/r²। আর স্কোয়ার কেন দিলাম? কারণ এটা বর্গ করতে বলেছে, অর্থাৎ স্কোয়ার করতে বলেছে, বর্গের ব্যস্তানুপাতিক। তাই ব্যস্তানুপাতিক চিহ্ন মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক করলে আমরা 1/, আকারে লিখি। 1/, নিচে সেই সংখ্যাটাকে যার সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে, মানে ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক ব্যাপারটা একটু বোঝাই। দেখালে এরকম আছে এ সমান, আচ্ছা চিহ্ন দিলাম এইটা, b/c, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু আমি ধরে নিচ্ছি। তো এখানটায় বোঝায় যে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা সমান সমান চিহ্ন আনতে পারি, ঠিক আছে? সমান সমান চিহ্ন আনলে একটা ধ্রুবক আনতে হয়, সেটা কে হতে পারে। তো আমি এখন আনছি না, পরের স্টেপে এই জায়গায় যখন করবো তখন আনবো। ওখানে জাস্ট সমানুপাতিক ব্যাপারটা কি আর ব্যস্তানুপাতিক ব্যাপারটা কি বোঝায়। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এ উপরে আছে, আর এই দিকের আবার সমানুপাতিক চিহ্নের ডান সাইডে বি আবার উপরে আছে, সি নিচে আছে, তাই তো আছে। তার মানে এর সাথে বি সমানুপাতিক সম্পর্কে আছে বোঝানো হচ্ছে। ক্লিয়ার হলো? আর সমানুপাতিকে থাকা মানে বোঝায় যে এর মান যদি বাড়ে তাহলে বি এর মানও বাড়বে, এর মান যদি কমে তাহলে বি এর মানও কমবে। এর মান যদি বাড়ে তাহলে বি এর মানও বি এর মান বাড়বে, এর মান যদি কমে তাহলে বি এর মানও কমবে, ঠিক আছে? আবার উল্টো জিনিসটা হচ্ছে, দেখো নীলকালিতে দেখাই, এর মান যদি বাড়ে তাহলে এই সি তো ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, নিচে আছে মানে ব্যস্তানুপাতিক আছে। এর মান যদি বাড়ে তাহলে সি এর মান কমবে, আর এর মান যদি কমে তাহলে সি এর মান বাড়বে। এই হলো ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক মধ্যে সম্পর্ক। ক্লিয়ার হলো? এবার আরও যদি ক্লিয়ার করতে চাও আগের ক্লাসটা দেখতে হবে, কারণ আগের ক্লাসে আমি একটু টাইম দিয়ে বুঝিয়েছিলাম ওখানটাই বেটার হবে। আর একটু পরে না হলে আরেকটু বোঝানোর চেষ্টা করব। তো এই দুটো জিনিস পেলাম, 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ যেটা পেলাম, এই দুটোকে আমরা একসাথে করে দেবো, দুটোকে মানে যুক্ত করে দেবো। কীভাবে করতে হবে? আমরা যদি সহজ হিসাব করি, এই সমানুপাতিক চিহ্নের বা পাশে দুটো এফ আছে, তো মানে এখানেও যা আছে এখানেও তাই আছে, তা আমরা লিখবো একটা এফ, সমানুপাতিক চিহ্ন দিলাম। আর এই Q1 Q2 ডান পাশে এটা মুছে দিচ্ছি, এখানে যে Q1 Q2 আছে, এই Q1 Q2 এই দুটো তো গুণে আছে, প্রথম কথা Q1 Q2 তো গুণে আছে, তার সাথে যদি আমরা 1/r²কে গুণ করি তাহলে এই একের সাথে এই জিনিসটা গুণ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো তখন Q1 Q2/r²। এই জিনিসটা তো নিচে কিছু নেই মানে 1 আছে, এই জিনিসটার সাথে গুণে আছে এই 1, তার মানে একের সাথে যদি আমরা Q1 Q2কে গুণ করি তাহলে Q1 Q2ই থাকে, ঠিক আছে? তাই Q1 Q2 বাই লিখতে পারি r², এর নিচে একের সাথে গুণ হলে তো r² শুধু থাকবে, তাই এই জিনিসটা পাবো তো। তার সেম জিনিস আমি এখানে লিখছি, Q1 Q2/r²। হলো এই জিনিসটা পেলাম। এবার কি করব? এবার এখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে, এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা তুলে দেব, এই জায়গায় যে সমানুপাতিক চিহ্ন আছে ওটাকে আমরা তুলে দেব। তুলে দিলে কি হবে? এফ সমান সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান এনেছি, আর সমান দিলেই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আনতে হয়, ধ্রুবকটা আমরা আনলাম কে। এই কে এর সাথে ডট দেওয়া মানে গুণ বোঝাচ্ছে, যে গুণ করছি, এই জিনিসটা যেরকম আছে সেটা বসাবো, Q1 Q2/r², ঠিক আছে? এই জিনিসটাই তোমাদের বইতে আছে দেখবা, প্রমাণ করা হলো যে কিভাবে আসলো সেটার প্রমাণ করা হলো। এবং আমাদের যদি বড় বইতে আমরা 11-12 বই যদি দেখি তাহলে দেখতে পাবো এফ সমান কে ড্যাশ Q1 Q2/r² হয়। তো এই ড্যাশটা এখন আর দিচ্ছে না বাচ্চাদের বইতে, তো যাই হোক ক্লাস 10-এও নেই, ড্যাশ দেয়নি অনেক বইতেই, 1-2 বইতে বোধহয় দিয়েছে। তো যাই হোক ড্যাশ ছাড়াই আমরা লিখছি, ঠিক আছে? এটুকু হলো, বোঝা গেল যে দেখো এই আর এর সাথে কিন্তু এফটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, কারণ এফ উপরে আছে আর কিন্তু নিচে আছে। তার মানে এফ এর মান যদি বাড়ে, এফ এর মান না, ধরো আর এর মান, আর মানে কি এই দুটোর মধ্যে দূরত্ব, এই দূরত্ব যদি বেড়ে যায়, মানে এখানে একটা বিন্দু আছে, আধান আছে, আর এই জায়গায় যদি একটা আধান দিই, তাহলে দূরত্ব যখন বাড়ছে তাহলে এদের মধ্যে আকর্ষণ বল নিশ্চয়ই কমে যাবে। যত কাছাকাছি থাকবে দুটো জিনিস, যত কাছাকাছি থাকবে, আমি ধরো তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমার ধরো মুখ দেখতে পাচ্ছি, তুমি যদি আমার সামনে থাকতে পড়তে, তাহলে আমি তোমার মুখ দেখতে পেতাম, মুখ দেখতে পেলে বুঝতে পারতাম যে তুমি কতটা বুঝতে পারছো কি না পারছো,
তাই তো? তোমার সাথে আমার মানে বোঝানোর যে বন্ডিংটা সেটা বেটার হতো, আমি আরও বেটারভাবে বোঝাতে পারতাম। কিন্তু তুমি আমার সামনে তো নেই, ফোনের মধ্যে থেকে দেখছো, তার মানে আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি না, যে তুমি কতটা বুঝতে পারছো না, বোরিং ফিল হচ্ছে আমি বুঝতে পারছি না। তো সেই জন্য যত কাছে থাকা যায় তত ইমোশনালি কানেক্ট হওয়া যায়, ঠিক তেমনই আকর্ষণটা বাড়ে। তো আমাদের দুটো জিনিস যত কাছে থাকবে তত তাদের মধ্যে আকর্ষণ বল বাড়বে, আর দুটো জিনিস যত দূরে থাকবে তাদের মধ্যে আকর্ষণ বল কমবে। তাহলে আর এর মান অর্থাৎ আর যদি বেড়ে যায়, দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে এফ এর মান অবভিয়াসলি কমবে, আকর্ষণ বলটা কমবে। আর যদি এফ যদি আর যদি কমে যায়, অর্থাৎ ডিস্টেন্সটা তাদের মধ্যে যদি কমে যাচ্ছে, তাহলে এফ এর মানটা বাড়ছে, এফ এর মানটা বাড়ছে। এইটাই ব্যস্তানুপাতিকের ব্যাপারটা, এই জায়গাটাই ব্যাপারটা মাথায় রাখতে হবে, কোনো শর্ট কোশ্চেনে দিতে পারে, ঠিক আছে? এই যে কে এর যে মানটা, কে এর একটা মান আছে, হ্যাঁ, কে এর মান বস্তু দুটো, এই যে একটা বস্তু আর এই যে একটা বস্তু, এই বস্তু দুটো কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের উপরে ডিপেন্ড করে। মানে বস্তু দুটো যদি বাতাসের মধ্যে থাকে, দেখালো এই দুটো বস্তু বাতাসের মধ্যে আছে, এখানটায় কিছু নেই মানে তো বাতাস আছে, তা বাতাসের মধ্যে থাকলে এই কে এর মান আলাদা হবে। যদি জলের মধ্যে চোবানো থাকে তাহলে এর মান আলাদা হবে। যদি বায়ু শূন্য মানে বাতাস যেখানে নেই সেখানে যদি থাকে তাহলে তার মান আলাদা হবে। এরকম একটা ব্যাপার, ঠিক আছে? গাউসের উপায় লিখেছি বা সিজিএস লিখেছি, তো সিজিএস এককটাই তো গাউসের উপায়, আর এসআই পদ্ধতিতে, ঠিক আছে? আমরা যদি সমীকরণটা লিখি এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এপাশেও যদি লিখি এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তো এটা কিন্তু এসআই এককে আর কি এসআই ফরম্যাটে আমরা বের করছি, আর সিজিএস ফরম্যাটে বের করছি। তো এক্ষেত্রে অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বায়ু শূন্য স্থানে বায়ু শূন্য বা বায়ুযুক্ত আর কি বায়ুযুক্ত অঞ্চলে কে এর মান সবসময় 1 হয়। কে এর মান আমরা 1 ধরে নিই, কে এর মানকে আমরা কত ধরবো? 1 ধরবো, এটা মাথায় রাখবে, শর্ট কোশ্চেনে দিতে পারে। সিজিএস পদ্ধতি বা গাউসের উপায়ের ক্ষেত্রে কে এর মান 1 হয়। আর এসআই পদ্ধতিতে কি বললাম? এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে অর্থাৎ বায়ু শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে এর মান হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 এর মাথায় 9, তাই বলা যায় 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। এটা হচ্ছে কে এর মান কোথায়? বায়ু শূন্য স্থানে, অবভিয়াসলি এসআই পদ্ধতিতে। জাস্ট এটাই আমাদের জানার, আর কিছু মোটামুটি নেই। আরও একটু আছে মানে কুলম্বের সূত্রে রিলেটেড যেটুকু জানা সেটা আমাদের হয়ে গেছে। আমরা ক্লাস 7-এ জেনেছি নিশ্চয়ই যে সমস্ত পদার্থ, মানে এটা যদি একটা প্লাস্টিক হয় তো প্লাস্টিকটাও কি দিয়ে তৈরি হয়? পরমাণু দ্বারা তৈরি হয়, ঠিক আছে? তো পরমাণুর গঠনটা কেমন হয়? মাঝখানে থাকে নিউক্লিয়াস, যার মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন থাকে, পি আর এন লিখছি, হ্যাঁ। বাইরের কক্ষপথ থাকে, এরকম বাইরে কক্ষপথ থাকে, এই কক্ষপথের মধ্য দিয়ে কে ঘুরে বেড়ায়? ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাই ই দ্বারা লিখছি, ইলেকট্রনকে ই দ্বারা লেখা হয়, তো ই লিখছে, হ্যাঁ। বাইরের কক্ষপথ দিয়ে কি ঘুরে বেড়ায়? ইলেকট্রন ঘুরে বেড়ায়। তার মানে এই গোটা জিনিসটা হচ্ছে পরমাণু। তো এই পরমাণুর মধ্যে বিভিন্ন কণা থাকে, সেই কণাগুলো কোন কণা? প্রোটন কণা থাকে, আর কি থাকে? নিউট্রন থাকে, মুছে দেবো এটা, হ্যাঁ। আর থাকে কি? ও থাকে ইলেকট্রন। এই তিনটে জিনিস থাকে, এই তিনটে কণা থাকে, তাই তো আমরা জানি। এই প্রোটনকে পি দ্বারা লেখা হয়, স্মল পি লেখা হয় মূলত, নিউট্রনকে এন দ্বারা লেখা হয়, ইলেকট্রনকে ই দ্বারা লেখা হয়, বা ই মাইনাস, ই এর মাথায় এরকম মাইনাস দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। প্রোটন, মাথায় রাখবে, প্রোটন পজিটিভ চার্জের হয়, নিউট্রন কোনো চার্জ থাকে না, চার্জহীন বা নিস্তড়িত। আর ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ বলতে ঋণাত্মক চার্জের হয়, আর প্রোটন আমরা পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ বলতে পারি, আর একটা চার্জহীন বা নিস্তড়িত হয়। ক্লিয়ার হলো এটুকু। একটা শর্ট কোশ্চেনের জন্য মাথা রাখবে, সাধারণ হাইড্রোজেন, কি হাইড্রোজেন? সাধারণ হাইড্রোজেনের নিউট্রন থাকে না,
নিউট্রন থাকে না, মানে হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন থাকে না, পরমাণুতে নিউট্রন থাকে না, ঠিক আছে। সাধারণ হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন থাকে না। এটা ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেনের জন্য, কারণ ব্যতিক্রম তো, তাই মাথায় রাখতে হবে। এই একটাই জাস্ট হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সাধারণ যেটা, মানে ওর মধ্যে কোনো ছেড়ছাড়গিরি হবে না, তো সেক্ষেত্রে আমাদের নিউট্রন থাকে না, ঠিক আছে। এটা লিখে নেবে, আমি মুছে দিচ্ছি কারণ বোঝাতে আমার কাজে লাগবে, ফাঁকা জায়গা। এবার একটু জিনিস বোঝো, এই পরমাণুর মাঝখানে তো নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস বলা হয়, এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? প্রোটন আছে আর নিউট্রন আছে। তো আর একটা যদি একটা পরমাণু আমাদের পাশে আসে, আর একটা পরমাণু যদি পাশে আছে, প্রোটন আর নিউট্রন দেখলে আছে, তো পাশে আসে, তাহলে আসলে এই দুটোর মধ্যে থেকে প্রয়োজন স্বরূপ তারা অনেক সময় ইলেকট্রন একটা থেকে বেরিয়ে আরেকটার মধ্যে চলে যেতে পারে, বা এখান থেকে ইলেকট্রন এর মধ্যে এই পরমাণুটার মধ্যে চলে আসতে পারে। এরকম হয় সহজে বোঝো যে এখান থেকে ইলেকট্রন এখানে এরা দিয়ে দিতে পারে, ত্যাগ করে দিতে পারে, ছাড়িয়ে দিতে পারে, আবার এখান থেকে এখানে চলে আসতে পারে, এরকম হতেই পারে। কিন্তু মানে ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু হবে, ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, মানে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর মধ্যে যেতে পারছে, কিন্তু কখনোই এই মাঝখান থেকে প্রোটন বা নিউট্রন যেতে পারবে না। এইটাই শুধু মাথায় রাখার জন্য আমি এটা বোঝালাম, যে কখনোই এই প্রোটন বা নিউট্রনকে আমরা বের করে দিতে পারবো না, মানে কখনোই না, বের করে দেওয়া কঠিন আর কি। আমাদের এই মাঝখানের প্রোটন বা নিউট্রনকে বের করার থেকে এই সাইডের ইলেকট্রনগুলোকে বের করে দেওয়া সহজ, বা গ্রহণ করা সহজ। ভেতরের প্রোটন বা নিউট্রনকে বের করা বা প্রবেশ করানো কঠিন ব্যাপার, বেশি কঠিন কাজ। সাধারণ অবস্থায় একটা পরমাণু ইলেকট্রন সংখ্যা আর প্রোটনের যে পরিমাণ, প্রোটনের যে চার্জের পরিমাণ আর ইলেকট্রন সংখ্যার যে পরিমাণ, সেটা কিন্তু সেম থাকে। তাই একটা সাধারণ পরমাণু নিস্তড়িত হয়, চার্জহীন হয়, আধানহীন হয়। মানে ব্যাপারটা বলি যে এইরকম একটা মাঝখানে প্রোটন আর নিউট্রন আছে, বাইরে কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এই বাইরের কক্ষপথে আমি মানে ভুলভাল যা ইচ্ছা মতন ইলেকট্রন সংখ্যা হ্যাপাজেটলি আমি এঁকেছি। তাহলে কটা আছে গুনি একটা করে, এক, এখান থেকে গোনা শুরু করছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল আমার 16খানা ইলেকট্রন আছে। ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 16টা। তাহলে মাঝখানে যে প্রোটন, সেই প্রোটনের সংখ্যাও কিন্তু 16টাই হবে, অর্থাৎ ভেতরে পজিটিভ চার্জ আর বাইরের নেগেটিভ চার্জ দুটোই সেম পরিমাণে আছে। তার মানে দুটোই যখন সেম পরিমাণে থাকবে, সাধারণ অবস্থায় সেম পরিমাণে থাকে, এই সেম পরিমাণে যখন থাকে তখন সেটা নিউট্রাল থাকে, নিস্তড়িত থাকে, চার্জ থাকে না, তার মধ্যে আধান সৃষ্টি হয় না। কিন্তু যখন আমরা দুটো বস্তুকে ঘষবো, ঘষার ফলে দুটো আর একটা পরমাণু দেখো এরকম আছে, পাশের কোনো একটা পরমাণু থাকবে, সেই পরমাণুর মধ্যে থেকে ইলেকট্রন বেরিয়ে এর মধ্যে চলে আসতে পারে, বা এই ইলেকট্রনগুলো ওর মধ্যে চলে যেতে পারে। কে যাবে? ইলেকট্রন। প্রোটন নিউট্রন কিন্তু যাবে না, ইলেকট্রন এইটা থেকে এখানে চলে আসতে পারে, অথবা এইটা থেকে ওখানে চলে যেতে পারে। তাহলে ইলেকট্রন যদি চলে যায়, ধরো কথার কথা আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, এখানে তো 16খানা ইলেকট্রন ছিল, এই 16খানা ইলেকট্রনের মধ্যে থেকে, এই যে 16খানা ইলেকট্রন ছিল, এই 16খানা ইলেকট্রনের মধ্যে থেকে আমি কথার কথা ধরে নিলাম 6খানা ইলেকট্রন চলে গেছে। বাইরেরটাই পুরো মুছে দিলাম, কত পিস আছে জানি না আমি, এটা এঁকে দিই, 1 2 3 4 5 6 7 8 তো 9 10, এই 10খানা আছে। তার মানে আর 10খানা ইলেকট্রন এখন পড়ে আছে, 10খানা ইলেকট্রন পড়ে আছে, 6খানা ইলেকট্রন চলে গেছে। ভালো করে বোঝো, ইলেকট্রন সংখ্যা ছিল 16টা, এই যে 16টা, সেই 16টা থেকে 6খানা বেরিয়ে চলে গেছে, এখন পড়ে আছে 10খানা। তাহলে 10খানা যদি ইলেকট্রন থাকে, আর প্রোটন তো ছিল 16টা অলরেডি, তা 16টা প্রোটনের মধ্যে থেকে এখন কি আর সেম আছে? মানে 16টা যদি এখন প্রোটন থাকে, তার মানে পজিটিভ চার্জের পরিমাণ কিন্তু ইলেকট্রনের থেকে বেড়ে গেছে। ইলেকট্রন সংখ্যা এখন 10টা, ইলেকট্রনের থেকে এখন প্রোটনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে।
প্রোটনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, ঠিক কি না? 16টা এখন আছে, মানে 6খানা প্রোটন বেশি আছে, পজিটিভ চার্জের সংখ্যা 6খানা বেশি। তাহলে এই রকম যখন ফেজ আসবে যে প্রোটনের সংখ্যা বেড়ে গেছে, প্রোটনের সংখ্যা বেড়ে গেছে, তো ওই ঘটনাটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। ওটাকে বলা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন, ক্যাটায়ন। প্রোটনের সংখ্যা যখন বেড়ে যাবে তখন সেটাকে বলা হবে ক্যাটায়ন। আর বাই চান্স দেখালো ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, মানে 16খানা ইলেকট্রন ছিল, আরও একটা অন্য পরমাণু থেকে আরও বেশি, তাহলে আরও 4খানা ইলেকট্রন বেশি প্রবেশ করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরুন আরও 4খানা ইলেকট্রন বেড়ে গেছে, আরও 4খানা ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে 4খানা ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে ইলেকট্রন সংখ্যা তখন কত হবে? ইলেকট্রন সংখ্যা তখন হবে 20টা। ইলেকট্রন সংখ্যা তখন হবে 20টা, মানে 16টা ছিল, 16টা থেকে আরও 4খানা বেড়ে গিয়ে হয়ে গেছে 20টা। তার মানে প্রোটন সংখ্যা কিন্তু তখন 16টা আছে, প্রোটন সংখ্যা কিন্তু 16টা আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা আরও 4টে বেড়ে গেছে, ইলেকট্রন সংখ্যা তখন আরও 4টে বেড়ে গেছে। আর 4টে যদি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় তার মানে ইলেকট্রন যখন বেশি হয়ে যাচ্ছে, ইলেকট্রনের আধিক্য যখন বাড়ছে, ইলেকট্রনের চার্জ দ্বারা তখন আহিত হচ্ছে বা তড়িৎগ্রস্ত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অ্যানায়ন। তখন তাকে বলা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন। ইলেকট্রনের সংখ্যা যখন বাড়বে, মাইনাস চার্জের সংখ্যা যখন বাড়বে, তখন সেটা অ্যানায়ন। পজিটিভ সংখ্যা যখন, পজিটিভ চিহ্নের যখন পরিমাণটা বাড়বে, মানে প্রোটন সংখ্যা যখন বাড়বে, প্রোটন তো আর কি বাড়ে না, বাইরের ইলেকট্রন বেরিয়ে যায়, প্রোটনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন তাই ওটা প্রোটনের সংখ্যা বলছি বাড়ছে, তাই ওটাকে তখন বলা হবে ক্যাটায়ন। আর যখন ইলেকট্রনের পরিমাণ বাড়বে, মাইনাস চার্জের পরিমাণ বাড়বে, তখন সেটা অ্যানায়ন। অ্যানায়ন আর ক্যাটায়নের সংজ্ঞাটা দিতে পারে, ঠিক আছে? স্ক্রিনে উঠছে, সংজ্ঞা কী লিখতে পারো সেটা দেখে নাও। আর টপিকটা বা বিষয়টা হলো এটাই, ঠিক আছে, অ্যানায়ন আর ক্যাটায়নের। আর যেটা বোঝাচ্ছিলাম যে দেখালো এখান থেকে ইলেকট্রন বেরিয়ে চলে গেল আর একটার মধ্যে, মানে এর মধ্যে তখন আমাদের ধরো এখানে তো এখন ইলেকট্রন সংখ্যা বেশি, 20খানা ইলেকট্রন আছে, কিন্তু প্রোটন সংখ্যা কম। আর একটা পরমাণুর মধ্যে থেকে দেখালো, পরমাণুর থেকে আর একটা পরমাণু, যে পরমাণুটা থেকে এর মধ্যে 4খানা ইলেকট্রন প্রবেশ করেছে, আর অন্য একটা পরমাণুর মধ্যে থেকে তো প্রবেশ করবে, ও তো আর যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবে না, আর একটা নির্দিষ্ট কোনো পরমাণু থেকেই তো এই পরমাণুটার মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে। তো ইলেকট্রন যখন প্রবেশ করবে, ইলেকট্রন যখন এইটার মধ্যে থেকে এইটার মধ্যে দেখালো, এইটার থেকে এইটার মধ্যে প্রবেশ করেছে, তখন এর মধ্যে কিন্তু প্রোটনের সংখ্যা বেড়ে গেছে, ইলেকট্রন সংখ্যা কমে গেছে। এইটাই ইলেকট্রন সংখ্যা, এটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি, আর এইটার মধ্যে প্রোটনের সংখ্যা বেশি। এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি, ওর মধ্যে প্রোটনের সংখ্যা বেশি। তার মানে এটা নেগেটিভ চার্জ, ওটা পজিটিভ চার্জের পরিমাণটা আলাদা আলাদা, হ্যাঁ? তার মানে এই দুটোর মধ্যে তখন আকর্ষণ করা শুরু করবে, ক্লিয়ার হলো? তো ওই ঘষার ফলে দুটোর মধ্যে আলাদা আলাদা একটা স্টেট তৈরি হয়, চার্জের আলাদা আলাদা পার্থক্য তৈরি হয়, ফলে তারা আকর্ষণ করছে। কিন্তু আর একটা ক্ষেত্রে আমরা দেখেছি যে মাথায় পেন দিয়ে ঘষলাম, তারপরে টুকরোগুলোকে আকর্ষণ করছে। এক্ষেত্রে তো মাথার সাথে পেনটার আমাদের আদান প্রদান হয়েছে, কিন্তু কাগজের টুকরোর সাথে তো হয়নি। তো সেইটা বুঝবো এখন, হ্যাঁ? ধরো কাগজের টুকরোটার একটা ছবি আঁকবো এবং পেনটার একটা ছবি আঁকবো। পেনটার সাথে মাথায় ঘষার ফলে, পেন যখন আমরা মাথায় ঘষলাম, ভালো করে এটা বুঝবে, এইটাই লাস্ট টপিক বলা যায়। আমি যখন পেন নিয়ে মাথায় ঘষলাম, তখন ওই পেনের মধ্যে দেখালো নেগেটিভ চার্জ দ্বারা আহিত হয়ে গেছে। এই পেনটা নেগেটিভ বা পজিটিভ চার্জ দ্বারা আহিত হয়ে গেছে, পেনটা পজিটিভ চার্জ দ্বারা আহিত হয়ে গেছে, এটা পেন, হ্যাঁ? আর এটা দেখালো কাগজের টুকরো, এই কাগজের টুকরোর মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুটো চার্জই আছে। তো দেখালো পজিটিভ, এটা যেহেতু পজিটিভ চার্জ, এই দুটোকে যখন আমরা কাছাকাছি আনছি, তখন এই পজিটিভ চার্জের আকর্ষণে নেগেটিভ, এই কাগজের মধ্যে থাকা নেগেটিভ চার্জগুলো এক পাশে চলে আসছে, আর পজিটিভ চার্জগুলো বিপরীত প্রান্তে চলে যাচ্ছে। ফলে এই নেগেটিভ চার্জেরগুলোর সাথে পজিটিভ চার্জটা আকর্ষণ করছে, আর এইটার সাথে বিকর্ষণ, ওটা তো আলাদা পার্ট, তো এইটার সাথে আকর্ষণ করছে, ফলে ওই কাগজের টুকরোর সাথে পেনটা আকর্ষণ করছে। এটা অবভিয়াসলি একটা নিস্তড়িত বস্তু, কারণ এর মধ্যে কিন্তু ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সেম, আর এইটার মধ্যে শুধুমাত্র পজিটিভ চার্জ আছে, তার মানে এটা কিন্তু আহিত বস্তু, তো হ্যাঁ, তড়িৎগ্রস্ত বস্তু। তো প্রশ্ন এইভাবে দিতে পারে যে একটা নিস্তড়িত বস্তুর সাথে একটা তড়িৎগ্রস্ত বস্তু আকর্ষণ করছে কেন, বা এইভাবে দিতে পারে একটা পেনের সাথে যদি আমরা একটা, মানে পেন চুলে ঘষার পরে একটা কাগজের টুকরোর সাথে আকর্ষণ করে কেন। তো এই
ব্যাখ্যায় তোমার দিতে হবে, লিখতে হবে, আর কিছুই বলার কিছু নেই। আজকের ক্লাসটা এই পর্যন্তই, মোটামুটি সব কিছুই কভার করা হয়ে গেছে। তবে তোমরা একটা জিনিস করবে, টেক্সট বইটা অবশ্যই পড়বে, বা অন্যান্য যে কোনো সহায়িকার যদি হেল্প নাও সেটাও কিন্তু দেখবে। আর এই চ্যাপ্টারের যদি নোটসটা তুমি পেতে চাও তাহলে একটা আমি চিন্তাভাবনা আছে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করার, তো জানাতে পারো, তাহলে বানাবো, সেখানে নোটস দিয়ে দেবো, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। জীবন বিজ্ঞানের যে অংশটা আছে না, সেই অংশ নিয়ে এবার শুরু করব, কারণ আমার যতদূর ধারণা এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকেই বেশিরভাগ স্কুলে পরীক্ষায় থাকবে, ঠিক আছে?